চলো চ্যাপ্টার 7, ছোট অধ্যায়, এটা টাইমই লাগবে না আমাদের, ঠিক আছে? না হলো ফিজিক্যাল অপটিক্স, একটা এমসিকিউ আসতে পারে আর কি, ঠিক আছে? ও হ্যাঁ, ওই একটাই করাবো না, সেরা বুদ্ধি সেরা। আচ্ছা শোন, এই বাবা টাইপ 1 হচ্ছে আলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো কি? আলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ। তাহলে আলো এক ধরনের ইএম ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মানে আলোর মধ্যে ইলেকট্রিক জিনিসপাতিও থাকে, ম্যাগনেটিক জিনিসপাতিও থাকে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তোমরা কেমিস্ট্রি থেকে যেই বর্ণালীগুলা পড়ছো, ধরো বেনি, আসহ, কলা, এক্স রে, গামা রে, ম্যাগনেটিক রে, হ্যান ত্যান, যতু মধু কুতু লামসান, যা যা তোমরা পড়তেছো, এই সবগুলা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এদের বেগ আলোর বেগের সমান, 3×10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, বেসিক্যালি এদের সবার বেগ কার সমান? আলোর বেগের সমান। আমি আবারও বলতেছি, এদের সবার বেগ কার সমান? আলোর বেগের সমান। কথা ওকে? গুড। না, এই আলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই আলোর বেগ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, 1/μ × এপসাইলন। আর শূন্য মাধ্যমে যদি আমরা বেগ বের করি তাহলে 1/μ0 × এপসাইলন। এখান থেকে কতগুলো এমসিকিউ আমাদের একটু খেয়াল করতে হবে। নাম্বার 1 ফ্যাক্ট, μ0 এপসাইলন0 রুট এর একক কি? তারপর μ0 এপসাইলন0 এর একক কি? তারপর μ0/এপসাইলন0 এর একক কি? ভেরি ইম্পর্টেন্ট 3টা এমসিকিউ। কোনটা পরীক্ষায় আসবে আগে থেকে তো বোঝা সম্ভব না আর কি। তো এইটা মানে হচ্ছে 1/c, তাহলে মিটার পার সেকেন্ডের উল্টা, তার মানে পার মিটার ইন্টু সেকেন্ড। আর এটাকে বর্গ করলে এটা হবে, দ্যাট মিনস মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কোয়ার। আর এইটা মানে কি জানো? এইটা মানে হচ্ছে রোধের বর্গ। সো এইটা মানে হচ্ছে ওহম স্কোয়ার। সো এইটুকুটা তোমাদের মনে রাখতে হবে আলো সম্পর্কে, এইটুকুটা জিনিস আমাদের জানতে হয়। কথা ওকে? গুড। টাইপ নাম্বার 2 নাম হচ্ছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর এর ইংরেজি হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এর ইংরেজি কি? পয়েন্টিং ভেক্টর। ওকে, এই পয়েন্টিং ভেক্টর মানে হচ্ছে আলো কোন ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনটা বের করা। এখন আলো একটা ডিরেকশনে গেলে কি করবে? আলো এক ধরনের এনার্জি। সো আলো যেদিকে যাবে ওদিকে শক্তি যাবে। সো আলো কতটুকুটা শক্তি ক্যারি করে নিয়ে যাচ্ছে কোন জায়গায়? এখানে ফ্যাক্টরটা কি? আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো আলোর ইলেকট্রিক কম্পোনেন্ট আর ম্যাগনেটিক কম্পোনেন্ট পরস্পর লম্ব, আর এই ইলেকট্রিক আর ম্যাগনেটিক কম্পোনেন্টের সাথে আলো লম্ব হবে যায়। সো 3টা লম্ব মানে IJK এর মতো সিচুয়েশন। সো এই পয়েন্টিং ভেক্টরকে আমরা এস ভেক্টর দিয়ে ডিনোট করি, আর যার মানে হচ্ছে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। এই এইচ ভেক্টর যেহেতু তোমরা শর্ট পড়োনি, শর্টের বাইরে তোমাদের জন্য একটু অদ্ভুত আর কি। সো ই ক্রস বি। এইখান থেকে এবার আমাদের একটু খেয়াল করতে হবে যে আসলে জিনিসটা কেমন। জিনিসটা মোটামুটি এরকম যে ধরো এইভাবে তো আসলে ছবি আঁকা যায় না। ধরো এইভাবে আসলে ওয়াই অক্ষ বরাবর ধরো তোমার ইলেকট্রিক ফিল্ড কাঁপছে, আর এইটা মনে করো জেড অক্ষ। তাহলে এইভাবে মনে করো
করো, ম্যাগনেটিক ফিল্ড কাঁপছে। তাহলে আলো ঠিক এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগাবে। ছবি খুবই ফালতু হলো আর কি। ছবির থেকে বড় কথা হচ্ছে ফিলিংস। দেখো ইলেকট্রিক ফিল্ড এইভাবে আগাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আগাচ্ছে, আর আলো এইভাবে চলেছে। কথা ওকে? অর্থাৎ ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের লম্ব বরাবর আলো যাবে। এটাই এই সূত্রটা বলতেছে। তো পরীক্ষায় এগুলো আসে না, পরীক্ষায় আসে খালি এর একক। এর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, অথবা এটাকে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, পয়েন্টিং ভেক্টর সম্পর্কে আর কিছু জানতে দরকার নেই, কারণ এই এককের মধ্যে সব আছে। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে 1 সেকেন্ডে যতটুকু শক্তি বের হয় তাকে আমরা বলবো পয়েন্টিং ভেক্টর। তাকে আমরা কি বলবো? পয়েন্টিং ভেক্টর। ওকে, এবার টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 হচ্ছে বাবা উপরিপাতন। উপরিপাতন, উপরিপাতন, উপরিপাতন মানে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ পড়া। তো যদি তারা এরকম করে পড়ে তাহলে আলটিমেটলি বিস্তারটা বেড়ে যায়। অর্থাৎ এ এবং এরা যদি সমদশায় পড়ে, ডেল দিয়ে যদি আমরা দশা প্রকাশ করি, সমদশা মানে 0 আর 2 পাই করে করে বাড়লে তো কোণ একই থাকে। সো এটাকে আমরা বলতে পারি 0, 2 পাই, 4 পাই, 6 পাই ডট 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 ডট, যেটাকে আমরা বলতে পারি 2n পাই। আর যদি এরা বিপরীত দশায় মিলিত হয়, লাইক এই, তাহলে এরকম মরা মানুষ তৈরি হবে। সো মরা মানুষ তৈরি হলে আর কি বিপরীত দশা মানে 180 ডিগ্রি, মানে পাই 2 পাই করে বাড়াও কমাও। সো দ্যাট এই ক্ষেত্রে দশা পার্থক্য হবে পাই, 3 পাই, 5 পাই ডট 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 ডট। দ্যাট মিনস 2n - 1 পাই বাই পাই। আবার তো 2n + 1 দিয়ে করলেও হতো, +1 দিয়ে করবো না যৌক্তিক কারণে। এবার দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা তোমরা এরকম করে মুখস্থ করো, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আর আমি আবার এরকম করে মুখস্থ করাই, ল্যামডা ইকুইভ্যালেন্ট 2 পাই ইকুইভ্যালেন্ট। তো আমি এরকম করে মুখস্থ করাই ল্যামডা ইকুইভ্যালেন্ট 2 পাই ইকুইভ্যালেন্ট টি। আমি আবারও বলতেছি বাবা, ল্যামডা ইকুইভ্যালেন্ট 2 পাই ইকুইভ্যালেন্ট টি। আমরা জেনারেলি এরকম করে করাইতে পারি আর কি। তো এখন এই জায়গাটা যদি একটু খেয়াল করো যে ল্যামডা ইকুইভ্যালেন্ট 2 পাই ইকুইভ্যালেন্ট টি, এর মধ্যে আলটিমেটলি তাহলে দেখো তুমি যখন পাইকে রিপ্লেস করতে যাবে, তাহলে পায়ের জায়গায় ল্যামডা বাই 2 চলে আসবে। তাহলে পায়ের জায়গায় যদি ল্যামডা বাই 2 বসাও, তাহলে দশা পার্থক্যর জায়গায় পথ পার্থক্য বসাতে গেলে এটা হয়ে যাবে n ল্যামডা। আর এইখানে যদি পথ পার্থক্য তুমি বসাতে চাও তাহলে হয়ে যাবে 2n - 1 ল্যামডা বাই 2। সো আলটিমেটলি এইটা হবে তোমার উজ্জ্বল বলো আর চরম বলো তার সূত্র, আর এটা হবে অন্ধকার বা ধ্বংসাত্মকের শর্ত। আর এমনও তো হতে পারে যে এই 0 আর 2 পাই ছাড়া অন্যান্য কোণে মিলিত হচ্ছে, ওই ক্ষেত্রে লব্ধি বিস্তার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে a = একবারে ভেক্টরের সামান্তরিক সূত্র, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার 2a1 a2 cos del a = a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার cos del। এইখান থেকে একটা মেজর এমসিকিউ পরীক্ষায় বারবার আসে, দেখিতে পারো কিনা। y1 = 4 cos 20t, y2 = 3 sin 20t।
মিলিত তরঙ্গের বিস্তার কত? মিলিত তরঙ্গের বিস্তার কত? শিওর? মানে একটার বিস্তার 3, একটা 4, আর সাইন কসের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। দ্যাট মিনস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 90 মানে 0। দ্যাট মিনস সো ওকে, এবার আমাদের আসল খেলায় চলে যাই। আসল খেলা হচ্ছে ব্যতিচার, অপবর্তন এবং সমাবর্তন। সমাবর্তনকে আলাদা করে খেলবো। প্রথমে আমরা একটু ব্যতিচার এবং অপবর্তনকে নিয়ে খেলা খেলি, পরের পৃষ্ঠায় সূত্র লিখবো। সো পৃষ্ঠাকে 2 ভাগে ভাগ করছি। এইটুকুটা ব্যতিচার আর এইটুকুটা অপবর্তন। ওকে, শোনো, ব্যতিচার হওয়ার জন্য একটা শর্ত আছে। এই শর্তর নাম হচ্ছে সুসংগত আলোক উৎস হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সুসংগত আলোক উৎস জিনিসটা কি? যাদের সব সমান, লাইক বিস্তার সমান, বেগ সমান, তরঙ্গ দৈর্ঘ্য সমান, কম্পাঙ্ক সমান, পর্যায়কাল সমান। ব্যাটারি হয়ে গেল অসমান। এই ব্যাটারিটা চেঞ্জ করতে হয় না? ব্যাটারিকে নয়ন বলছে হ্যাঁ চলো, তুমি চলো, যতক্ষণ চলতে পারো চলতে থাকে। তাহলে ব্যাটারির মধ্যে সঞ্চিত সব শক্তি আমরা কথা বলে শেষ করে ফেলেছি। তোমরা শুনে শুনে শেষ করে ফেলেছি। হ্যালো, 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 ব্যাটারি তো গরম হয়েছিল। এই ব্যাটারিতে হচ্ছে না, যাই না। ব্যাটারি মনে হয় খেতে পারিনি। কয় নাম্বার ব্যাটারি এটা? নতুন ইয়াগুলো এটাতে হয় না। নিয়ে এসছি দাদা, দেখি। আচ্ছা এই শোনো, এটা হলো সুসংগত সূত্রের আরেকটা পার্থক্য আছে। দশা পার্থক্য ধ্রুবক হতে হবে। তো এই এত জিনিসগুলা মানে প্রকৃতিতে পাওয়া যে কোনো দুইটা উৎসের কখনো মিলে না। আবার তুমি বাজার থেকে 2টা লাইটের সোর্স কিনলা, তাদের জন্য এরা মিলে না। সো বাজারের 2টা যে তুমি লাইট সোর্স কিনবা, তার জন্যও এরা মিলে না। আবার তুমি যে প্রকৃতি থেকে বা প্রাকৃতিকভাবে তুমি 2টা সোর্স কিনবা, সোর্স নিয়ে নিবা, তার জন্য এরা মিলে না। বুঝলা? তো এখন কি করা যায়? তখন আসলেন বিজ্ঞানী ইয়ং। তো বিজ্ঞানী ইয়ং কি করলেন? বললেন আমাদের সোর্স রাখবো একটা, আর এই একটা সোর্সকে 2টা জায়গা দিয়ে পার করে দেব। কয়টা দিয়ে পার করে দেব? 2টা। সো এই এই এই, তাইলে কি হবে? একই জিনিস। তাহলে এগুলো সবাই সমান, হ্যাঁ কি না? তো তখন ব্যতিচার তৈরি হবে। তো এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আরো এক্সট্রা শর্ত। এই চিরগুলা খুব সূক্ষ্ম হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতখানি সূক্ষ্ম? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি।
হ্যালো হ্যালো হ্যালো। ল্যামডা এর সমতুল্য, অর্থাৎ এই চিরগুলাকে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হতে হবে। অর্থাৎ চিরের যদি প্রস্থ দিয়ে দেয় 1 মিলিমিটার, এই চিরে আর ব্যতিচার হচ্ছে না। কথা ওকে? এবার আসি অপবর্তন। হোয়াট ডাজ ইট মিন? অপ মানে আলো, বর্তন মানে বেঁকে যাওয়া। তাহলে অপবর্তন মানে হচ্ছে আলোর বেঁকে যাওয়া। অপবর্তন মানে হচ্ছে আলোর বেঁকে যাওয়া। এই অপবর্তন মানে কি? আলোর বেঁকে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আলো তো বাঁকবেই। আলো অনেক ক্ষেত্রে বাঁকে, কিন্তু আলো প্রতিসরণে বাঁকে, প্রতিফলনে বাঁকে, আবার প্রিজম থেকে যখন বের হয় তখনও বাঁকে। তো বাঁকালেই ওটা অপবর্তন না। যদি আলো কোনো সূক্ষ্ম ধারে পড়ে বেঁকে যায় তখন ওকে বলা হয় অপবর্তন। অর্থাৎ আলো যদি কোনো সূক্ষ্ম ধারে বেঁকে যায়, এই আলো যখন সূক্ষ্ম ধারে পড়ে বেঁকে যায় তখন এটাকে আমরা বলি অপবর্তন। এবং এইখানকার চির তুলনামূলকভাবে বড়। ওকে? তোমরা কথা বলো না। এই অপবর্তনকে আমরা খুব ইজিলি 2 ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে ফ্রেনেল, আর একটার নাম হচ্ছে ফ্রনহফার। তো এই ফ্রেনেল আর ফ্রনহফারের মেজর পার্থক্যটা একটু মাথায় রাখতে হবে। এই ফ্রেনেল শ্রেণীর অপবর্তনে উৎস থাকে সসীমে, আর উৎস সসীমে থাকলে তরঙ্গমুখ নামে একটা জিনিস আছে, তোমরা শুনছো? এই তরঙ্গমুখটা হয় গোলীয়। এখন প্রশ্ন হচ্ছে, তরঙ্গমুখ জিনিসটা কি? তরঙ্গমুখ মানে হচ্ছে আলোর সঞ্চার পথ, যার উপর প্রত্যেকটা বিন্দুর দশা একই। অর্থাৎ তরঙ্গমুখ সম্পর্কে খালি একটা জিনিস মনে রাখবা, তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দুর দশা একই। আর ফ্রনহফার শ্রেণীর যে আলোগুলো আছে, সেই ফ্রনহফার শ্রেণীর আলোর উৎস হবে অসীমে। তো উৎস যদি অসীমে হয় তাহলে অবশ্যই এর তরঙ্গ মুখ, হ্যাঁ খাবার নিয়ে রাখ, আর 10 মিনিট লাগবে। তাহলে বাবারা উৎস কোথায়? অসীমে। তাহলে তরঙ্গ মুখ কেমন হবে? সমতল। অর্থাৎ আমি সিম্পলি যদি বলি, এর তরঙ্গ মুখটা এরকম আর এর তরঙ্গ মুখটা এরকম। তো আমাদের সিলেবাসে না এই ফ্রেনেল নাই। ফ্রেনেলটা খুব অস্পষ্ট হয়। তাহলে আমাদের সিলেবাসে কেবলমাত্র ফ্রনহফার আছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটার নাম একচির, আর একটার নাম গ্রেটিং। একটার নাম একচির, আর একটার নাম গ্রেটিং। ডেটিং না, গ্রেটিং। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একচির আর একটা নাম হলো গ্রেটিং। তাহলে বাবারা দেখো, এই হচ্ছে ক্লাসিফিকেশন। অপবর্তন মানে বেঁকে যাওয়া, আর ব্যতিচার মানে কিন্তু জাস্ট উপরিপাতিত হওয়া। ব্যতিচারের সমার্থক আর একটা শব্দ ছিল, যেটা আমরা ফার্স্ট পেপারে পড়তাম যদি ফুল সিলেবাস থাকতো, তার নাম হলো স্থির তরঙ্গ। যদি আমরা তরঙ্গ অধ্যায় পড়তাম, ওইখানে থাকতো, ওই জিনিসটার নাম হতো স্থির তরঙ্গ। কি নাম হতো? স্থির তরঙ্গ। কথা ওকে? না, কয় নাম্বার টাইপ হবে? এইবার সব সূত্র, এই টাইপের নাম হলো সূত্র। সো এই টাইপ একবারে ঠোঁটস্থ থাকতে হবে আমাদের, এবং আমি ধরবো আর কি। এই টাইপটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
এইখানে লিখব ব্যতিচার, এইখানে লিখব গ্রেটিং, আর ওইখানে লিখব একক চির অপবর্তন। বেসিক্যালি না এই অধ্যায়টা এই পৃষ্ঠাতেই শেষ, মানে অধ্যায়ের সবই এই পৃষ্ঠাতে আছে সব। তো ব্যতিচারের ছবিটা আমরা আঁকবো, সবগুলোরই ছবি একটু আগে ছোট ছোট করে একটু এঁকে নিতে হবে বাবা। ওয়াও ওয়াও ওয়াও, সবগুলোরই ছবি আঁকছি আমরা, তোমার টেনশন নিও না। কে কে যেন বাড়ি যাবে বলছিল, কি যে বলো রে বাবা, এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে? डर से मत डरो, लड़के आगे बढ़ो, डर के आगे जीत है। প্রেজেন্টেড বাই আর ফিজিক্স। এবার শুনুন, এই ব্যতিচারের ছবিটা হয় এরকম, সেন্টারে উজ্জ্বল, তার বাইরে অন্ধকার অন্ধকার, উজ্জ্বল উজ্জ্বল, অন্ধকার অন্ধকার, উজ্জ্বল উজ্জ্বল। তো এত কিছু দরকার নাই, সবগুলাই দেখতে মোটামুটি এরকমই হয়। এইটার এটা সেম, বাট একক চিরে এই উজ্জ্বলটা হয় মোটা, উজ্জ্বল উজ্জ্বল, অন্ধকার অন্ধকার। তো ভালো করে শুনো বাবা, এই দূরত্বটুকুটাকে আমরা বলি ডি, আর এই বড় দূরত্বটাকে আমরা বলি ক্যাপিটাল ডি। আর এই ফুটার মধ্যে, মানে ফুটার যে প্রস্থ, এটাকে আমরা বলি এ। আর এই সামনের দূরত্বটাকে আমরা বলি হুদাই, এর কোনো কাজ নেই। আর এখানেও এই একটা চির থেকে আরেকটা চিরের মধ্যে দূরত্বটাকে আমরা বলি ডি। সো এই ডি একই, এটাকে ক্যাপিটাল ডি মনে করতে পারো। আর এখানে চির যতটুকুটা বড়, এটাকে আমরা বলি এ। তো এবার খেলা এখনই শেষ হয়ে যাবে। দেখো বাবা, ব্যতিচারে বলে উজ্জ্বল আর অন্ধকার, গ্রেটিংয়ে এটাকেই বলে চরম এবং অবম, আর একক চিরেও চরম এবং অবম। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, চরম আর উজ্জ্বলের মধ্যে পার্থক্য কি? উজ্জ্বল মানে পিওর উজ্জ্বল, কোনো অন্ধকার নাই, আর চরম মানে উজ্জ্বল বাট কিছু কিছু অন্ধকার আছে, আর অন্ধকার মানে পিওর অন্ধকার, কুটকুটা অন্ধকার, কোনো আলো নাই। আর অবম মানে অন্ধকার বাট একটু একটু আলো আছে। ওকে, সো উজ্জ্বলের শর্ত হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, আর অন্ধকারের সূত্র হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা ইকুয়াল টু 2n - 1 λ/2। তোমরা জেনে খুব খুশি হবা, ব্যতিচারের সূত্র আর গ্রেটিংয়ের সূত্র পুরোপুরি সেম, অর্থাৎ চরম হয়ে যাবে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অবম হয়ে যাবে ডি সাইন থিটা ইকুয়াল টু 2n - 1 λ/2। ওকে, ইয়ে। আর অপবর্তন যখন এক চিরে হয়, এই বেটা বদমাস মোটা হয়ে গেছে। মানে মনে করো আমি আগে এইখানে দাঁড়াইছিলাম, আমার দুই পাশে দুইজন করে ছিল, আমি অনেক মোটা হয়ে গেলাম, আমি 2টা টাইলস 3টা টাইলস, তাহলে আমার এই পাশের এরাও এক ঘর করে সরে যাবে, এই পাশের এরাও এক ঘর করে সরে যাবে। এই এক ঘর মানে হচ্ছে λ/2, অর্থাৎ উজ্জ্বল এক ঘর করে সরে অন্ধকারের জায়গায় চলে যাবে, অন্ধকার এক ঘর করে সরে উজ্জ্বলের ঘরে চলে আসবে। তাই সূত্র একটু পোল্টি মারবে, এখানে ডি এর জায়গায় আসবে এ সাইন থিটা, বাট চরমের জায়গায় হবে অবমের সূত্র। আর এখানেও তাই, এ সাইন থিটা, চরমের জায়গায় শুধু অবমের সূত্র হবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। চরমে অবমের সূত্রই লিখেছি, উল্টাই করেছি, ছি ছি ছি, চরমে অবমের সূত্র।
সো 2n প্লাস 1 ল্যামডা বাই 2, এটা হবে n। ওকে, এবার জিনিস মনে রাখতে হবে বাবা, অপবর্তনে না ডোরার প্রস্থ বা ডোরার ব্যবধান বলে কিছু নাই, কারণ অপবর্তনের ডোরাগুলো সমান হয় না, বাট ব্যতিচারে না ডোরাগুলো সমান, প্রস্থও সমান। তাই এখানে দুইটা টার্ম আছে, একটার নাম ডোরা ব্যবধান আর একটার নাম ডোরার প্রস্থ। তো যদি আমাদেরকে ডোরা ব্যবধান বের করতে পারে, এটাকে আমরা ডেল ওয়াই দিয়ে প্রকাশ করি, বড় বাই ছোট ইন্টু ল্যামডা। আর যদি আমাদেরকে ডোরার প্রস্থ বের করতে বলে, এটাকে বিটা দিয়ে প্রকাশ করি, ডি বাই 2d ইন্টু ল্যামডা। আর যদি আমাকে এইখান থেকে n তম ডোরার দূরত্ব বের করতে বলে yn, তাহলে আমরা বলবো yn ব্রাইট ইকুয়াল টু ডি বাই ডি এন ল্যামডা, yn ডার্ক ইকুয়াল টু ডি বাই ডি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। আর এই দুই জায়গাতে আরেকটা কোশ্চেন করে, কেন্দ্রীয় চরমের কৌণিক ব্যবধান কি বলে? যদি বলে কেন্দ্রীয় চরমের কৌণিক ব্যবধান, কেন্দ্রীয় চরম আসলে প্রথম অন্ধকার পর্যন্ত ব্যাপ্ত, তাই উপরের দিকের মানে কেন্দ্রীয় চরমের কৌণিক ব্যবধান মানে এই যে এইটা, অর্ধেকটা উপরে অর্ধেকটা নিচে অবস্থান করতেছে, তাই এই অ্যাঙ্গেলটা হয় থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স ল্যামডা বাই 2d। মানে অবব এখানে সূত্রে 2 আছে তাই 2 বসে গেল, বাট এখানে যদি করতাম 2 সাইন ইনভার্স ল্যামডা বাই a, কোনো 2 বসবে না, কারণ এখানে অবমে কোনো 2 নাই। ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে যে কয়টা ডোরা দেখা যাবে? এই তিনটার জন্যই বলি বাবা, ডোরার সংখ্যা যদি বের করতে দেয়, চোখ বন্ধ করে ডিকে ল্যামডা দিয়ে ভাগ করবে, শেষ। মানে ডোরার সংখ্যা বের করতে গেলে সাইন 90 বসাতে হয়, তো তুমি যদি সাইন 90 বসায় দাও তাহলে n ইকুয়াল টু ডি বাই ল্যামডা আসে। তো যে কোনোটাতে ডোরার সংখ্যা বের করতে গেলে ডি বাই ল্যামডা, ডি বাই ল্যামডা। ডোরার সংখ্যা বের করতে বললেই কি হবে? ডি বাই ল্যামডা। সো এই পৃষ্ঠা থেকেই যেহেতু আমাদের কাঙ্ক্ষিত একটা এমসিকিউ আসার কথা, তোমাদের 1 মিনিট সময় দিয়ে মুখস্থ করো। এটা মুখস্থ করা তো কঠিন না বাবা, এই সব বাদ, খালি এই চরম অবম মুখস্থ করো। এটা হলে তো এটা হয়ে গেল, আর এটাকে উল্টাই দিবা। কোনটা? এই যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব হলে n ব্রাইট, n-তম অন্ধকারের দূরত্ব হলে n ডার্ক। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু সূত্রই দিবে, কারণ অঙ্ক তো তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। সো তোমাকে এই সূত্রগুলোই কল্পনা করতে হবে। কথা বুঝনি? ঠিক আছে, যাদের যাদের বেশি ঘুম পাচ্ছে তাদেরকে আমি বেশি করে ধরবো এবার। মুখস্থ করো। ঘুমের চিকিৎসা হচ্ছে পড়া ধরা, যত বেশি ঘুম তত বেশি পড়া ধরতে। হয়ে যাওয়া উচিত। জয়নাব দাঁড়াও, ব্যতিচারের উজ্জ্বল আর অন্ধকারের শর্ত বলো।
গুড, বসো। ওঠো ওঠো, বলো ঘুম কয় প্রকার, কি কি? না, বলো একক চির অপবর্তনের অবম এবং চরমের সূত্র বলো। বলো। কি? কিছুই হয়নি এটা। কি এটা? এটা মানে কি? সামনেরটা কি? এক্স করতে গেছি। দেখো এ সাইন থিটা, এক্স টেক্স তো না এখানে। পেট খালি যে। বলো বলো, এবার বলো চরমের সূত্র। এটা কি? চরম, হ্যাঁ। 2n - 1 না +1? আচ্ছা, আর অবম? মুখস্থ করো, পথ ধরবে তোমাকে। বসো, পারলে খাবার আছে, নাহলে খাবার নাই। তারপরে এটাই ধরবে তোমাকে। এটা বলো, এক চিরে সূত্র বলো। চরমের সূত্র বল, গ্রেটিং এর। বস, ওট। গ্রেটিং অবমের সূত্র বল। গুড, বস। এই পারা যাবে তো, এই সূত্রগুলো আসবে। অঙ্ক তো দিলে পারবে না তোমরা, সাইন ইনভার্স করতে হবে তোমরা। নাও লাস্ট টাইপ, টাইপ কত? 6। নাম হলো সমবর্তন। লাস্ট টাইপ। হ্যাঁ, ইয়েস। সমবর্তন কি নাম? সমবর্তন। সমবর্তনের ইংরেজি হচ্ছে পোলারাইজেশন। প্রথমে ভালো করে খেয়াল করবে বাবা, সমবর্তন কেবলমাত্র অনুপ্রস্থ তরঙ্গের হয়। এই সমবর্তন কার হয়? অনুপ্রস্থ তরঙ্গের হয়। অর্থাৎ শব্দের সমবর্তন হয় না, বাট আলোর হয়। কথা ক্লিয়ার? সমবর্তন মানে বিভিন্ন তলের আলোকে এক তলমুখী করা। ঠিক আছে, এখন এইখানে প্রথম ফ্যাক্ট কি? ধরো এটা একটা অসমবর্তিত আলো, চারিদিকে কাঁপছে। এইটাকে আমরা থিওরিটিক্যালি এইভাবে প্রকাশ করতে পারি। কথা ওকে? তাহলে এটা একটা অসমবর্তিত আলো, এটা মানে এইটা। এই আলোর সামনে আমরা একটা কি বলে এটাকে, মানে সমাবর্তক ফলক যদি আমরা দিই, এই ফলকের যদি অক্ষটা এটা হয়, তাহলে এরকম কাঁপাকাঁপি আলোকে সে পাস করে দেয়। বাট যে আলোগুলো এরকম করে কাঁপাকাঁপি করছে, ওদেরকে আটকিয়ে দেয়। মানে জেলখানার শিকলের মতো, যে এইভাবে করে যাবে, খুব চিকন হলে কিন্তু ঢুকে যেতে পারে। আর যে এইভাবে করে নড়াচড়া করে যায়, ও কিন্তু আটকে যাবে। সো এইখান থেকে বাড়াবে হচ্ছে এইরকম আলো। আর যেহেতু এই দিকটা আটকে যাবে, এর তীব্রতা I0 হলে, সমবর্তিত আলো হলে তীব্রতা অর্ধেক হয়ে যায়। এরপর এর সামনে আমরা আরেকটা যন্ত্র বসাতে পারি, যেটাকে মনে করো আমরা এরকম করে বসে। একটু বাঁকা করে কেন বসালাম? চেঞ্জটা দেখার জন্য। আর এই আগের সমবর্তিত আলোটাকে আমরা কপি করে এখানে নিয়ে গিয়ে ফেলে দিলাম। তাহলে এই কোনটা হবে থিটা? হ্যাঁ কি না? এইখানে বিজ্ঞানী মেলাস আমাদেরকে সূত্র দিয়েছেন। মেলাস বলেছেন তীব্রতা ইজ প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা। তীব্রতা ইজ প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা। কথা কি ওকে? সো তীব্রতা ইজ প্রপোর্শনাল টু কস স্কয়ার থিটা হলে, দেখো বাবা, প্রথমবার অর্ধেক হবে, আর তারপরের বার কস স্কয়ার থিটা হবে। আবার বলতেছি, প্রথমবার কি হবে? অর্ধেক হবে,
আর তারপরের বার কি হবে, কস স্কোয়ার থিটা হবে। আবার প্রথমবার কি হবে, অর্ধেক হবে, তারপরের বার কি হবে, কস স্কোয়ার থিটা হবে। আমি কি কথা বোঝাইতে পারছি? কথা কি ওকে, শিওর, এনি কনফিউশন নাই তো? গুড। সো এইখানে তোমার ফাইনাল আই হবে আই নট বাই 2 কস স্কোয়ার থিটা। অর্থাৎ প্রথমবার অর্ধেক হবে, দেন কস স্কোয়ার থিটা দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা কার সূত্র? মেলাসের সূত্র। আমি সিম্পল একটা অঙ্ক যদি এখানে বানাই দিই, ধরো এটা 10 আর এই অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি, তাহলে এই 10 থেকে এখানে হবে 5 আর এইখানে হবে 5 ইন্টু কস 60 হোল স্কোয়ার। কস 60 মানে কত, হাফ, তাহলে 1/4। তাহলে তোমার ফাইনাল আউটপুট হবে, পারা যাবে না এই অঙ্ক? তো এখন এই মেলাস চাচা বলেছে যে সব পদার্থ এগুলো করে না। তো আরেকজন লোক ছিল যার নাম হলো বিজ্ঞানী ব্রুস্টার। কি নাম? এই ব্রুস্টার বললো না না না, আমি সবাইকে দিয়েই করাবো। তো ব্রুস্টার দেখালো যে কোনো মাধ্যমকেই আমরা সমাবর্তক হিসেবে ব্যবহার করতে পারি, তবে একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে ফেলতে হবে। এই স্পেসিফিক অ্যাঙ্গেলটাকেই বলা হয় ব্রুস্টারের কোণ। এবং এই মাধ্যমটা যদি হালকা মাধ্যম হয় আর এই মাধ্যমটা ঘন মাধ্যম হয়, অসমবর্তিত আলো হালকা মাধ্যম থেকে আসবে, এক্স্যাক্ট একটা কোণে পড়বে। ওই কোণে কি হবে, প্রতিফলক এবং প্রতিসরক দুইটা আলো পাওয়া যাবে, এবং প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। তাহলে এই প্রতিফলিত রশ্মিটাকে আমরা বলবো সমবর্তিত রশ্মি, আর এই প্রতিসরিত রশ্মিটাকে আমরা বলবো অসাধারণ রশ্মি। এই কোণটা থিটা হলো, এটাও থিটা, আর এটা 90 হওয়ার কারণে এটা হবে 90 মাইনাস থিটা। সো নর্মালি এটা যদি বাতাস মাধ্যম হয়, এই প্রতিসরণাঙ্ক মিউ হলে আমরা মিউ ইকুয়াল টু বলতে পারি সাইন আই বাই সাইন আর। আয়ের জায়গায় বসালাম সাইন থিটা, আর এর জায়গায় বসালাম সাইন 90 মাইনাস সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আলো থেকে চলে গেলাম ওই ব্যাংকিংয়ে, দেখো মিউ ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ যে কোনো কাজ ফলকের জন্য এক্স্যাক্টলি একটা কোণে যদি আলো আসে, তাইলে কেবলমাত্র সমবর্তন পাওয়া যাবে। কথা ওকে? কিন্তু খুব মজাদার কথা হচ্ছে, এই অধ্যায় থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। এই অধ্যায় থেকে প্রশ্নে আসলে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি। যেমন আলো অনুপ্রস্থ তরঙ্গ, এর প্রমাণ কার দ্বারা হয়? সমবর্তন দ্বারা। শব্দের সমবর্তন হয় না কেন? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ব্যতিচারের শর্ত কি? সুসংগত আলোক উৎস। প্রকৃতিতে দুইটা উৎস কখনোই সুসংগত হতে পারে না। ব্যতিচারের অপবর্তনের মধ্যে ছিদ্র ছোট কোথায়? ব্যতিচারে। ছিদ্র তুলনামূলক বড় কোথায়? অপবর্তনে। আলোর বেঁকে যাওয়া বলতে কি বোঝায়? অপবর্তন বোঝায়। উপরিপাতন মানে কি? ব্যতিচার। আবার অপবর্তন ও পরিপাতন মানে। এই কোশ্চেনগুলাই পরীক্ষায় বেশি আসে। কথা কি ওকে? ক্লিয়ার? একটু শীতটা হাতে নিয়ে না। ওকে ওকে ওকে, শীতটা আমরা হাতে নিয়ে নিয়েছি। 1 নাম্বার প্রশ্নটাই দেখো, আমার মুখের কথার সাথে মিলছে। উত্তর কি? সমবর্তন। ভেরি গুড। চলে যাও অঙ্ক নাম্বার 11। অঙ্ক নাম্বার 11, বলো উত্তর কি হবে? কি হবে? ভালো করে বলো। বলো বলো বলো। আলো দেখা যাবে না, কারণ দুইটা আছে না বাবা,
পরেরটার কোণের মান দেখো 90 ডিগ্রি, আর cos 90 এর মান 0, তার মানে আলো দেখাই যাবে না। ওকে, ভেরি গুড। 16 নম্বরের উত্তরটা বলো তো বাবা। ক্লাসের খাতায় লেখাই দিছে একবার। কিসের? পায়ের জোর গুণিত। সবগুলাই ওই সূত্র রিলেটেড। 31 নাম্বারটা বলতে পারো কিনা দেখো তো বাবারা। ম্যাক্সিমামই মুখস্থ রিলেটেড, সবই পুরো পৃষ্ঠায় দেখো সূত্র রিলেটেড, পুরো পৃষ্ঠায়। 64 নাম্বার এমসিকিউটা কি তাড়াতাড়ি করতে পারো? দেখো 64 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে এমসিকিউ। 64 বারবার আসে, আসতেই থাকে। 25 কেমনে করলা? ওকে, তাহলে শোনো, তীব্রতার অনুপাত মানে কি? এদের যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে বিস্তার যোগ করা যায় কিন্তু, তাহলে 3:2 যোগ করলে 5, বিয়োগ করলে 1। আর বিস্তারের বর্গ হচ্ছে তীব্রতা। 5 স্কোয়ারে 25, 1 স্কোয়ারে 1, 25 একটু মুখে মুখে পারা যাবে। 76। ওকে, 66 দেখো তো পারো কিনা, লিখে দিয়েছিলাম একটু আগে। ডোরা ব্যবধান, ডোরা ব্যবধান। এ না বাবা, বি। বি বাই ডি ল্যামডা ছিল, ডি এর জায়গায় এ লিখছে, তাই না? 80 নাম্বার এমসিকিউটা একটু দেখো। বিটাই হবে, 2 বিটা হবে। তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি হবে? দ্বিগুণ হবে। ভেরি গুড। 74 নম্বর এমসিকিউ এর উত্তরটা মুখস্থ করে নেবা, ঠিক আছে? 74-এর 4, এটা ইসাক স্যারের বইয়ের একটা লাইন। 74-এর 4 হবে, এই উত্তরটা মুখস্থ করে নিবা, এটা আসতে পারে পরীক্ষায় অনেক জায়গায়। ওকে ওকে, গুড। সো এর মাধ্যমে আমাদের ভৌত আলোক বিজ্ঞান শেষ। এখন তোমাদের আমরা খাবার দিব, দিয়ে একবারে আমরা 3:30টার দিকে পড়া শুরু করব, ঠিক আছে? তো খাবার দিয়ে দিই কি কি না, তাহলে অনেকে একটা জায়গায় 3টা এমনি 2 ঘন্টা, একটা জায়গায় যাওয়া উচিত ছিল। খাবার দিয়ে দিচ্ছি, তোমরা একটু নিচে থাকো, ঠিক আছে? মেয়েদেরকে ঢুকছে, আধা ঘন্টা পর 3:30টার দিকে আসি। খাওয়া দিয়ে ওকে। 3টার বেলা পরীক্ষা, ঠিক 3টায় শুরু না করলে কিন্তু 4টার বেলা যাওয়া যায়। 3টার বেলা শুরু করছি, কিন্তু 4টার বেলা পর্যন্ত মেন দরকার কিছু বললেন না। আচ্ছা, দিচ্ছি, বন্ধ করবো না। তোমাদের জন্য শুধু আমেরিকা থেকে খাবার আনা।